প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষের গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। এই গ্যালভানিক কোষ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। গত ক্লাসগুলোতে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করেছি, সেখানে বিদ্যুৎ দিয়ে পদার্থগুলোকে ভাঙা হয়েছিল। আজকে আমরা দেখব কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে চলো শুরু করা যাক গ্যালভানিক কোষ। আজকের ক্লাস 3। এই গ্যালভানিক কোষ বানানোর জন্য দুটো কোষ লাগবে। আগে আমরা একটা কোষের মধ্যে বিদ্যুৎ দিয়ে পদার্থগুলোকে বিশ্লেষণ করেছি, আর এখন আমরা দুটো কোষ নেব। কারণটা কি? বিজ্ঞানীরা চিন্তা করলো যে জারণ ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে। যদি আমরা এই জারণ ক্রিয়া এবং বিজারণ ক্রিয়াকে দুটো আলাদা পাত্রে ঘটাতে পারি এবং একটা কানেক্টেড রড অথবা তড়িৎ পরিবাহী যোগ করতে পারি, তাহলে জারণ ক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ হয় তা বিজারণ ক্রিয়ার তারের মাধ্যমে ইলেকট্রনটা প্রবাহিত হবে এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এই ধারণাটাকে বাস্তবায়ন করার জন্যই গ্যালভানিক তিনি সেই কোষটা আবিষ্কার করে ফেলে এবং তার নাম অনুসারে এটাকে আমরা গ্যালভানিক কোষ বলি। গ্যালভানিক কোষটি মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলাদা একটি পাত্রের মধ্যে জারণ ক্রিয়া ঘটে এবং ভিন্ন আরেকটা পাত্রের মধ্যে বিজারণ ক্রিয়া ঘটে। এই জারণ ক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রনকে তারের মাধ্যমে বিজারণ ক্রিয়ায় যুক্ত করা হয়, ফলে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই কাজটা কিভাবে করা হয় সেটা আমরা দেখব। প্রথমে আমাদের দুটো পাত্র লাগবে। একটি পাত্রের মধ্যে অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা সক্রিয় ধাতুর লবণ এবং আরেকটি পাত্রের মধ্যে দুর্বল সক্রিয় ধাতুর লবণ নেওয়া হবে। আমরা প্রথম পাত্রে অধিক সক্রিয় ধাতু হিসাবে জিঙ্ক ব্যবহার করব এবং দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেটের দ্রবণ ব্যবহার করব। আরেকটি পাত্রের মধ্যে কপার দণ্ড নেব এবং দ্রবণের মধ্যে কপার সালফেট ব্যবহার করব। তাহলে দুটো পাত্র হয়ে গেল। এই কোষ গঠন করার জন্য আমাদের দুটো লবণ লাগবে এবং দুটো দণ্ড লাগবে। মনে রাখবা, যে দণ্ড ব্যবহার করা হবে সেই দণ্ডের সালফেট বা নাইট্রেট লবণ নেওয়া যাবে। এবং আমরা এখানে দেখো কপার দণ্ড নিয়েছি, কপার সালফেট দ্রবণ নিয়েছি, জিঙ্ক দণ্ড নিয়েছি এবং জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছি। এরপরে এখানে আমরা একটা তারের সংযোগ ঘটাবো। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা ভোল্ট মিটার ব্যবহার করব বা অ্যামিটার ব্যবহার করব এবং এখানে একটা বাল্ব লাগিয়ে দিতে পারি। যদি বাল্বটা জ্বলে ওঠে অথবা এই কাঁটাটা যদি নড়তে থাকে তাহলে আমরা বুঝতে পারবো বিদ্যুতের প্রবাহ হচ্ছে। এবং এখানে একটা লবণ সেতু লাগবে। লবণ সেতুটা কি এটা আমরা পরে আলোচনা করব। তাহলে দেখো, এটা আমাদের এখন একটা কোষ হয়ে গেল। এই কোষটির বিদ্যুৎ সংযোগ হবে না, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং তার মাধ্যমে বিদ্যুতের উৎপাদন হবে। প্রথমে দেখো, লক্ষ্য করো যে আমরা যে দুটো ধাতু নিয়েছি সেই ধাতুর মধ্যে কপার এবং জিঙ্ক। এই কপার ধাতুর থেকে জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি, আর যে ধাতুর সক্রিয়তা বেশি তার ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বেশি, অর্থাৎ জারণ ধর্মটা তার বেশি থাকে, ইলেকট্রন দ্রুত ছাড়তে পারে। এই জারণ ক্রিয়ার ফলে চার্জের যে পার্থক্য হয় তাকে আমরা বলি জারণ বিভব অথবা অক্সিডেশন পটেনশিয়াল বা জারণ পটেনশিয়ালও বলা হয়। তাহলে যে ধাতুর সক্রিয়তা বেশি তার জারণ বিভবটা বেশি হবে। এখানে কপারের থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি, কপার ধাতুর থেকে জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি। তাই আমরা বলতে পারি যেখানে জিঙ্ক ধাতুটা আগে দ্রবণে আয়নিত হবে, অর্থাৎ এরা জারণ ক্রিয়া ঘটাবে। এখন একটা বিষয় খেয়াল করো, এই দ্রবণের মধ্যে আমরা জিঙ্ক সালফেট নিয়েছিলাম, সুতরাং এখানে জিঙ্ক এবং সালফেট আয়নিত অবস্থায় ছিল। যখন জিঙ্ক ধাতুটা গলে আয়ন তৈরি করলো তখন কি করলো, জিঙ্ক দ্রবণের আয়ন বেড়ে গেল। একটা জিনিস এখানে দেখো যে এই পাত্রটার মধ্যে দুটো বিষয় কাজ করে। একটা হচ্ছে ধাতুটা যখন গলে আয়নিত হতে চায় তখন তার মধ্যে একটা প্রেসার তৈরি হয়, আর দ্রবণের মধ্যে যে জিঙ্কের আয়নগুলো আছে তা এই আগমনকারী জিঙ্কে, অর্থাৎ ধাতু থেকে যে জিঙ্কটা আসতেছিল তাদের মধ্যে একটা চাপ তৈরি করে, বিকর্ষণ চাপ তৈরি করে। এই দ্রবণের আয়নগুলো দণ্ড থেকে যে আগত আয়ন তাদের মধ্যে যে চাপ তৈরি করে সেটাকে আমরা বলি অসমোটিক চাপ।
আর দণ্ডটা গলে গলে যখন আয়ন তৈরি করতে চায় তখন সেটাকে আমরা বলি দ্রবণ চাপ। এখানে যেহেতু জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি, জারণ ধর্ম বেশি, তাই এর অসমোটিক চাপের থেকে দ্রবণ চাপটা বেশি হচ্ছে। ফলে এই ধাতুটা গলে দ্রবণে আয়ন তৈরি করবে। কতক্ষণ? যখন ধীরে ধীরে জিঙ্কের আয়নের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু অসমোটিক চাপটা বেড়ে যাচ্ছে। আর এই অসমোটিক চাপটা বেড়ে যাওয়ার কারণে জিঙ্কটা দ্রবণে আয়নিত হতে পারবে না। আর সেই জন্যই আমাদের লবণ সেতু ব্যবহার করা হচ্ছে। এই লবণ সেতুর মধ্যে আমরা পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট অর্থাৎ অধিক শক্তিশালী ধাতুর লবণ নেওয়া হয়। কারণ আবার অধিক শক্তিশালী ধাতুগুলো যখন আয়নিত হয় তখন তার আয়নটা দুর্বল হয়ে পড়ে, তখন তারা দ্রবণের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। আর সেজন্য আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করেছি। প্রথম পাত্রে যখন জিঙ্কের সক্রিয়তা বেশি থাকার কারণে জিঙ্ক যখন দ্রবণে আয়নিত হচ্ছে তখন দ্রবণের মধ্যে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বাড়তি জিঙ্ক আয়নকে প্রশমন করার জন্য আরো ঋণাত্মক আয়ন দরকার। তখন এই ঋণাত্মক আয়ন ক্লোরাইডগুলো এই পাইপের মধ্য থেকে এখানে আসবে। অর্থাৎ এই লবণ সেতুটা আমাকে এমন একটা পদার্থের লবণ ব্যবহার করতে হবে তার পরিমাণ যাতে অনেক বেশি থাকে, কারণ এখানে যখন ধাতুটা গলতে থাকবে তখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধনাত্মক চার্জ তৈরি করবে। তাই আমার এখানে ব্যাকআপ হিসেবে প্রচুর পরিমাণে ঋণাত্মক চার্জ দরকার হবে। আর সেই জন্যই এই লবণ সেতুটা ঘন পেস্টের মতো ব্যবহার করা হবে এবং দুই প্রান্তে তুলো দিয়ে আটকানো থাকবে যাতে করে এই পেস্টগুলো দ্রুত কোনো পাত্রের মধ্যে অতিরিক্ত চলে না আসে। প্রয়োজন অনুযায়ী এখানে ক্লোরাইডের আয়নগুলো এই তুলোর ফাঁক থেকে আস্তে করে এখানে চলে আসতে থাকবে, কারণ এই অতিরিক্ত ধনাত্মক চার্জকে প্রশমন করার জন্য। ফলে কি হচ্ছে, জিঙ্ক ধাতুটা যখন দ্রবণে আয়ন তৈরি করতেছে তখন তার ইলেকট্রনগুলো কিন্তু দণ্ডে থেকে যাবে, অর্থাৎ এই দণ্ডটা ঋণাত্মক চার্জিত হবে। যেহেতু এখানে জারণ ক্রিয়া ঘটে ফলে এই জিঙ্ক দণ্ডটি অ্যানোড হিসেবে কাজ করবে। দেখো, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ কোর্স পড়েছিলাম তখন অ্যানোডটা দেখেছিলাম ধনাত্মক চার্জিত, কারণ অ্যানায়ন অ্যানোডে যুক্ত হচ্ছিল, নেগেটিভ চার্জ সেখানে যুক্ত হচ্ছিল পজিটিভ চার্জের আকর্ষণের কারণে। আর এখানে কিন্তু অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক চার্জিত। তাই তোমরা যদি কেউ অ্যানোড বা ক্যাথোডের সংজ্ঞা লিখতে গেলে যদি বলো ব্যাটারির ধনাত্মক চার্জকে অ্যানোড বলা হয়, তাহলে এই সংজ্ঞাটা সম্পূর্ণ ভুল হবে। তাহলে অ্যানোডের সঠিক সংজ্ঞা কি হবে? যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় সেই তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। এই পাত্রকে অ্যানোড কোষ বলা হয় এবং এই পাত্রের মধ্যে তিনটা ঘটনা ঘটে, মনে রাখবা যাতে তোমার লিখতে গিয়ে ভুল না হয়। প্রথম কথা হচ্ছে জিঙ্কের সক্রিয়তা বেশি ছিল, তাই জিঙ্কটা আগে দ্রবণে আয়ন তৈরি করছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দ্রবণে জিঙ্কের আয়নের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই অতিরিক্ত ধনাত্মক চার্জকে প্রশমন করার জন্য লবণ সেতু থেকে ঋণাত্মক চার্জ চলে আসছে এবং এই জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক চার্জিত হচ্ছে, ফলে এখানে জারণ ক্রিয়া এবং এটি অ্যানোড হিসাবে কাজ করতেছে। তাহলে তিনটা কাজ মনে রাখবা। প্রথমে হচ্ছে ধাতুটা গলে আয়ন তৈরি করা, দ্রবণে ধনাত্মক চার্জ বেড়ে যাওয়ার কারণে লবণ সেতু থেকে ঋণাত্মক আয়নগুলো এই কোষের মধ্যে জমা হওয়া বা যুক্ত হওয়া এবং দণ্ডটি ঋণাত্মক চার্জিত হওয়া। একই সময় এই পাত্রের মধ্যে দেখো কপারের আয়ন এবং সালফেটের আয়ন ছিল। আমরা বলেছিলাম ধাতুটা গলে যখন আয়ন তৈরি করে এটাকে আমরা বলি দ্রবণ চাপ, আর দ্রবণের আয়নগুলো যখন বাধা দেয় দণ্ডে যুক্ত হতে চায় সেটাকে বলা হয় অসমোটিক চাপ। আর সক্রিয় ধাতুর দ্রবণ চাপ বেশি থাকে বলেই ধাতুটা গলে আয়নিত হতে পারে। কিন্তু এখানে কপারের দ্রবণ চাপ কিন্তু বেশি হবে না, কারণ কপারের ধাতুর সক্রিয়তা এখানে কি কম, ফলে কপারটা কিন্তু গলতে পারবে না, কপারটা গলে আয়ন তৈরি হওয়ার শক্তি নাই। তাহলে কি হবে, এই দ্রবণের কপারের আয়নগুলো এখানে জমা হবে, অর্থাৎ এর অসমোটিক চাপটা বেশি, সেই কারণে কপারটা এখানে জমা হচ্ছে। তাহলে কপার যখন জমা হয় তাহলে লক্ষ্য করো কপারের আয়নটা দ্রবণের আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে জমা হচ্ছে, কাজটি হচ্ছে বিজারণ। এবং আমরা বলেছি যেই রডে বিজারণ ক্রিয়া ঘটে বা যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া ঘটে তাকে আমরা বলবো ক্যাথোড। তাহলে এটা ক্যাথোড কোষ এবং এখানে কপার জমা হচ্ছে এবং এই যে ইলেকট্রনগুলো নিচ্ছে, নেওয়ার কারণে কি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ তৈরি করতেছে। এই অ্যানোডের অর্ধকোষের বিক্রিয়া ক্যাথোডের অর্ধকোষের বিক্রিয়া কিন্তু একই সাথেই চলতে থাকে। আর এই কারণেই এখানে যখনই ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়
এটা এই চার্জের কাছে যাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়। ফলে ইলেকট্রনের একটা প্রবাহ সৃষ্টি হবে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটবে। আর এই ক্যাথোডের প্রবাহ ঘটার কারণেই এখান থেকে যখনই ইলেকট্রনটা যাবে তখনই কাঁটাটা নড়ে উঠবে এবং বাল্বটা জ্বলে উঠবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ পাচ্ছি। তবে বিদ্যুতের পরিমাণ কিন্তু খুবই সামান্য, 1.1 ভোল্ট এখান থেকে পাওয়া যাবে। এই ভোল্ট কিভাবে তৈরি করা হবে, এই ভোল্ট কিভাবে গণনা করা হয়, এটা আমরা উপরের ক্লাসে গিয়ে শিখতে পারবো এবং পরবর্তী ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। এখন শুধু জেনে রাখো, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুতের উৎপাদন হচ্ছে এবং এখানে পরিবাহী হচ্ছে। আমি যখন বলেছিলাম যে এই পাত্রের মধ্যে 3টা কাজ হয়, এখানেও কিন্তু 3টা কাজ হয়। যেহেতু কপারের সক্রিয়তা এখানে কম, তাই কি হচ্ছে, কপারটা আগে আয়নিত হচ্ছে, আগে দ্রবণের কপারটা জমা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার। ফলে কি হচ্ছে, দ্রবণে কপারের পরিমাণটা কমে যাচ্ছে এবং সালফেটের পরিমাণ বেড়ে যাচ্ছে। সালফেট কিন্তু যুক্ত হচ্ছে না, কপার চলে যাওয়ার কারণেই কিন্তু সালফেটের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জ বেড়ে যাচ্ছে। এখন এই ঋণাত্মক চার্জকে প্রশমন করার জন্য আমার আরো ধনাত্মক চার্জ লাগবে। তখন এখানে পটাশিয়ামের আয়নগুলো দ্রবণে যুক্ত হতে থাকবে। অর্থাৎ এই পাত্রটার মধ্যে লবণ সেতু ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি লবণ সেতু না থাকতো তাহলে কি হতো, এই পাত্রের মধ্যে যখন জিঙ্ক বেড়ে যেত তখন অসমোটিক চাপ বেড়ে যেত, দ্রবণ চাপ অসমোটিক চাপ সমান সমান হয়ে যেত, ফলে পাত্রটা গলতে পারতো না। একইভাবে এখানে যখন দ্রবণ চাপ কম ছিল, অসমোটিক চাপ বেশি ছিল, যখন এখানে কপার জমতে থাকতো তখন কি হতো, সালফেট কপারকে আটকায় রাখতো। কারণ সালফেটের সক্রিয়তা কম যদিও, কিন্তু ঘনমাত্রা যখন বেড়ে যেত তখন কি হতো, কপারের সাথে এর আকর্ষণের মাধ্যমে কপারটা যুক্ত হতে পারতো না, ফলে এই বিক্রিয়াটা আর চলতো না। তাই আমাদের এখানে লবণ সেতুর মাধ্যমে ধনাত্মক চার্জগুলো দ্রবণে আসবে এবং এর ঋণাত্মক চার্জকে প্রশমন করবে। তাহলে এই পাত্রের মধ্যে 3টা ঘটনা ঘটে। 1 নম্বর হচ্ছে কপার যুক্ত হচ্ছে, 2 নম্বর সালফেটকে প্রশমন করার জন্য লবণ সেতু থেকে ধনাত্মক চার্জগুলো আসবে এবং এখান থেকে যখন ইলেকট্রনটা গ্রহণ করতে থাকবে তখন এটা ধনাত্মক চার্জিত হতে থাকবে। ফলে কি হচ্ছে, এখানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। তাহলে এটাই হচ্ছে গ্যালভানিক কোষ। যদিও আমরা বলতে পারি এটাও একটা ড্যানিয়েল সেল, কারণ ড্যানিয়েল সেল গ্যালভানিক কোষের মধ্যে একটু পার্থক্য আছে। যখন জিঙ্ক সালফেট কপার সালফেট দিয়ে তড়িৎ রাসায়নিক কোষ ঘটানো হয় তখনই সেটাকে আমরা বলবো গ্যালভানিক কোষ। আর ড্যানিয়েল কোষের সময় আমরা যে কোনো লবণ ব্যবহার করতে পারি। যদি এখানে জিঙ্ক সালফেট বা কপার সালফেটের পরিবর্তে অন্য কোনো লবণ নিয়ে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা ড্যানিয়েল সেল বলি। এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎটা পাচ্ছি। এই পাত্রের মধ্যে যেমন দুটো লবণ নেওয়া হয়েছে, যদি আমরা এখানে ভিন্ন কোনো লবণ নেই, ভিন্ন কোনো ধাতুর লবণ নেই, যেমন আমি এখানে ম্যাগনেসিয়াম ধাতু এবং ম্যাগনেসিয়াম সালফেট, এখানে অ্যালুমিনিয়াম ধাতু অ্যালুমিনিয়াম সালফেট, এরকম বিভিন্ন পদার্থই নেওয়া যেতে পারে। সাধারণত অধিক সক্রিয় ধাতুগুলোকে বাম পাশে রাখা হয়, কম সক্রিয় ধাতুকে ডান পাশে রাখা হয়, তবে যে কোনো দিকেই রাখা যায়। তো যাই হোক না কেন, এখানে বলা হচ্ছে যে ধাতুর সক্রিয়তা বেশি, মনে রাখবা সেই ধাতুটা আগে আয়নিত হবে। যখন ধনাত্মক চার্জ বেড়ে যাবে লবণ সেতু থেকে ঋণাত্মক চার্জগুলো আসতে থাকবে। একইভাবে কপারের সক্রিয়তা কম বা এখানে যে ধাতুটা থাকবে তার সক্রিয়তা কম থাকবে, সেটা এখানে জমা হতে থাকবে, ফলে ঋণাত্মক চার্জ বেড়ে যাবে, তাই লবণ সেতু থেকে ধনাত্মক চার্জ আসবে এবং এই দুটো দণ্ডের মধ্যে একটি অধিক সক্রিয় ধাতুটি ঋণাত্মক চার্জিত হবে, কম সক্রিয় ধাতুটি ধনাত্মক চার্জিত হবে এবং এদের মধ্যে বিদ্যুতের প্রবাহ হবে এবং এভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।